দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন ভায়া হোটেলস প্রেজেন্টস বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে এবং নতুন বছরে বাজার পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো। আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, চলুন তাদের সাথে পরিচিত হই। স্টুডিওতে অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন পার্টেক্স স্টার গ্রুপের হেড অফ বিজনেস সাইদুল আজহার সারোয়ার এবং আমাদের সাথে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। দুজনকে স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা। জনাব সাইদুল আজহার সারোয়ারকে দিয়েই শুরু করতে চাই। 2024 আমরা যদি রাজনীতি অর্থনীতি দুই জায়গায় দেখি, নানা রকম টালমাটালের ভেতর দিয়ে আমরা শেষ করলাম এবং নতুন একটি বছর, অনেক আশা আকাঙ্ক্ষা, এই সব কিছু নিয়েই শুরু হলো 2025 সাল। কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের, প্রধানত আমরা বলবো অর্থনীতি হয়তো বড় বলা হয়ে যাবে, কিন্তু বাজার পরিস্থিতিটা আমরা কোথায় আছি, বিশেষত নিত্যপণ্য এবং আপনারা যে ধরনের পণ্যগুলো বাজারজাত এবং উৎপাদন করেন তার বাজারটা কি অবস্থায় আছে? ধন্যবাদ আব্দুল মামুন এবং আগামী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন রাজনৈতিক অর্থনীতি এবং আমাদের টোটাল যে পণ্যগুলো নিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা বলছি, 2024-এ আসলে আমরা তো একটা ব্যাপক পরিবর্তন দেখেছি। রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেখেছি আমরা। ইকোনমিকে যদি সেভাবে মিলিয়ে দেখি, সেই রাজনীতির প্রভাব থেকে তো আপনার 5ই আগস্টের আগে এবং পরে দুটোরই ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে ডলার প্রাইস, আমাদের সাপ্লাই চেইন ইন্টারাপশন থেকে শুরু করে সব কিছু, এলসি খোলা সব কিছুর মধ্যেই কিন্তু একটা প্রভাব ছিল। এবং এটা তো আসলে ওয়ান ডে গেম না, যে বা ইকোনমি আমাদের কারণ বাজার কেন্দ্রিক বা চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক ছোট্ট একটা জায়গা না। এটা আপনার ওয়ার্ল্ড ইকোনমির সিচুয়েশন এবং টোটাল বাংলাদেশের ইকোনমির সাথে তার যে প্রেক্ষাপট, আমরা যে কথাগুলো শুনেছি রাশিয়া ইউক্রেন, কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সেটার প্রভাবও কিন্তু আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে কিন্তু পড়ছে। ফলে 2024-কে যদি আমরা বিবেচনা করি, এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের মধ্যে ছিল এবং সেই ফ্যাক্টরের কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আমাদের র মেটেরিয়ালের আমি বলবো যে সম্ভাব্যতা, আমাদের যে ক্রাইসিসটা ছিল সেটা ছিল, ডলার প্রাইসটা অনেক বেশি ছিল। ফলে আমরা একটা ভোলাটাইল ইকোনমির মধ্যে দিয়ে কিন্তু 2024টাকে আমরা ক্রস করেছি। এর মধ্যে 5ই আগস্টের পর নতুন একটি পলিটিক্যাল সিচুয়েশন আমাদের তৈরি হয়েছে। তো পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হলেও যে সেটা আমাদের ইকোনমিতে খুব দ্রুত একটা পজিটিভ বা নেগেটিভ প্রভাব ফেলবে তা না। কারণ আপনি যে কোনো একটা পণ্য বাংলাদেশে যদি শিপমেন্ট করে আনতে হয় 3 মাস যেরকম লেগে যায়, তেমনি একটা পলিসি অনেকগুলোর উপর কিন্তু আপনার এই ইকোনমিটা নির্ভর করে। কিন্তু যেটা হয়েছে 2024-এর শেষের দিকে এসে আমরা দেখেছি যে নভেম্বর পর্যন্ত আপনার ডলার প্রাইসটা একটা জায়গায় ছিল 120-22 টাকা। হঠাৎ করে কিন্তু আপনি ডিসেম্বরে যদি খেয়াল করেন 127 টাকা 50 পয়সা আপনার ব্যাংক থেকে আপনার লেনদেন হচ্ছে। অর্থাৎ ইকোনমিতে আপনার ডলারের প্রাইসটা কিন্তু একটু বেড়ে গেছে। এটার জন্য অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে। প্রধান কারণের মধ্যে অনেকেই বলছেন যে যেহেতু সেটেলমেন্টগুলো করে ফেলার জন্য, হ্যাঁ, পেমেন্ট সেটেলমেন্টের ইস্যু আছে, আর সাথে আমাদের সামনে কিন্তু একটা রমজান আসছে, ফলে এর সাথে পেমেন্টেরও একটা ইস্যু থাকছে। ফলে ওই জায়গাটা গিয়ে কিছুটা হয়তো বা ডলার প্রাইসটা বাড়ছে এবং সেটা হয়তো বা আমরা ধারণা করছি যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা স্টেবল সিচুয়েশনে আসবে। কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করি যে 2024-এর তুলনায় 25-এ অর্থনৈতিক সূচকগুলো আসলে কিভাবে আমরা বিচার করব, যদি আমরা যারা আমাদেরকে এই ধরনের সূচকগুলো তৈরিতে সাধারণত এক একটা জায়গা থেকে এক এক ধরনের কথা বলা হয়, যারা আমাদের ইকোনমি নিয়ে কাজ করছে বা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ওদের আগের যে ধারণা ছিল যে প্রবৃদ্ধির কথা, যে 5.7% ওরা একটা ধারণা করেছিল, বাট ওরা এখন বলছে 4%-এর মতো হবে। সেখানে আবার এডিবি বলছে যে নিয়ার টু 5% হবে বা এরকম। ফলে দ্যাট মিনস আগের যে প্রজেকশন ছিল সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে আমরা পড়ছি। এটার পিছনে পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, এটার পিছনে আপনার স্টেবিলিটির একটা ইস্যু আছে। হয়তো বা ভবিষ্যতে যদি ইলেকশন হয় বা আপনার একটা স্টেবল গভর্নমেন্ট আসে তখন হয়তো বা ভিন্ন হবে। কিন্তু এই যে তাহলে আমরা 2025-এ আমরা আসলে কিভাবে যাব, সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট যদি যে মনিটাইজেশন যে ওদের যে ফর্মুলাগুলো নিয়ে কাজ করছে এবং আমরা যেটা দেখছি আমাদের রেমিটেন্সের যে একটা গ্রোথ, এবং আমরা দেখেছি 36% গ্রোথ ইফ ইউ কম্পেয়ার উইথ দি লাস্ট ডিসেম্বর অ্যান্ড দিস ডিসেম্বর। 28 ডিসেম্বরের মধ্যে 228 কোটি সামথিং আপনার যে রেমিটেন্স এসছে, এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির জন্য একটা পজিটিভ। দ্যাট মিনস
একটা জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব কিন্তু আমরা পাচ্ছি। এর সাথে সাথে যদি আমরা গার্মেন্টস থেকে একটা পজিটিভ ধারণা, কিন্তু আমরা অনেকটাই কিন্তু রেমিটেন্স নির্ভর হয়ে যাচ্ছে, এবং আমাদের এই রেমিটেন্সকে যদি আমরা পজিটিভভাবেও আমরা চিত্রায়িত করি, বা আমরা বাংলাদেশকে যে আমরা ব্র্যান্ডিংয়ের কথা বলছি, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে দুটো সেক্টরে অনেক বেশি কাজ করতে হবে। যদিও এটা ইকোনমির সাথে সরাসরি জড়িত না থাকলেও আমি বলবো যে এটা লং টার্মে বাংলাদেশ ইকোনমিকে স্ট্রং করার জন্য এই দুটো সেক্টরে আমাদেরকে কাজ করা দরকার। সেটা হচ্ছে এডুকেশন সেক্টর এবং আইটি সেক্টর। ফলে ইকোনমিক গ্রোথ শুধুমাত্র কিন্তু একটা অংশ দিয়ে আপনি বিচার করতে পারবেন না, কারণ আইটিতে আপনি যত বেশি ডেভেলপড হবেন, সারা বিশ্বের সাথে আপনার যোগাযোগ ব্যবস্থা বাড়বে, আপনার টেকনোলজিক্যাল পিপল তৈরি হবে, আপনি ডিজিটালাইজেশনে অনেক দূর এগিয়ে যাবেন, যেটা আপনাকে অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখবে। এবং আপনি যদি সাথে সাথে যদি এডুকেশন সিস্টেমটাকে আপনি আপগ্রেড করেন, আপনি যদি ইংলিশ কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনে অনেক ভালো হন, তখন আপনি বাইরের দেশে আপনি স্কিলড একটা কর্মসংস্থানের জন্য ম্যান পাওয়ার তৈরি হবে। ফলে আমি বলবো এই সরকারের জন্য, যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং মানুষের চাওয়া পাওয়ার সাথে তারা কাজ করছে বলেই তারা বলছে, ফলে এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি, তাহলে আমি বলবো 2025-এর সম্ভাবনা বা আগামীর বাংলাদেশের যে সম্ভাবনা আমরা স্বপ্ন নিয়ে, মানে আপনি সম্ভাবনার জায়গাটা দেখছেন। আমি একটু পরের অংশে আপনার কাছে ফিরে আসবো, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো, বিশেষত জুলাই আগস্টের পরবর্তী সময়টাতে আপনাদের সাপ্লাই চেইনের কথা, বাজার বিতরণ বিপণনের জায়গাগুলো কি ঠিকঠাক মতো আগের জায়গায় ফেরত এসেছে কিনা, সে নিয়ে কথা বলবো পরের অংশে। আমি যারা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে বলি, ক্যাবকে আমরা সারা বছরই দেখি সব সময়টাতে, বিশেষ করে ভোক্তাদের অধিকার নিয়ে যখন কোনো নির্ধারিত পণ্যে বেশি মূল্যে বিক্রি হয় বা বাজারে সংকট শুরু হয়, বাজার মনিটরিং সহ, এবং রমজানের সময়টাতে 2024টা ক্যাবের আপনাদের পর্যালোচনায় আসলে কিভাবে গেছে, এবং আমরা যদি একটা কাট অফ লাইন ধরি যে অগাস্টের আগে এবং পরে বড় রকমের কি কোনো পরিবর্তন ঘটেছে কিনা? ধন্যবাদ আপনাকে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আসলে কিন্তু আমাদের মূলত কাজটা হলো মানুষকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা, এবং এই সচেতনামূলক কাজটা করতে গিয়ে আমরা 2024 সালে যেটা দেখছি আর কি, সেটি হলো যে বাজারের পণ্যের দাম বৃদ্ধি পাইছে, এবং সময়ের সময় এটা কিন্তু এক একটা সময় এক একটা পণ্য নিয়ে কারসাজি হয়েছে, আমরা মনে করি সেটা আর কি। এবং বিভিন্ন সময় কখনো পেঁয়াজের ভোজ্য তেলে হয়েছে, কখনো ভোজ্য তেলের ব্যাপার হয়েছে। তো আপনি শেষে যেটা বললেন ভোজ্য তেল দেখেন, ভোজ্য তেল আমদানি হবে এবং আমদানি আসতে কিন্তু 3 মাস সময় লাগে, কিন্তু আমরা যখনই দেখা গেল যে সরকার বললেন যে নির্দিষ্ট করে দাম দেওয়া হলো যে 163 টাকা করে প্রতি লিটার সয়াবিন তেল আমরা বিক্রি করতে পারবো, তো সেখানে দেখা গেল যে হঠাৎ করে বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করার পরে যেটা আমরা দেখলাম আর কি, দেখা গেল যে বাজার থেকে কেইনের যে সয়াবিন তেলটা সেটা বাজার থেকে উদয় হয়ে গেল, আবার খুঁজেই পাওয়া গেল না। আমি তখন রংপুরে গিয়েছিলাম, রংপুরে আমি অনেক দোকান খোঁজাখুঁজি করলাম, কোথাও কোনো কেইনের কোনো সয়াবিন তেল পাওয়া গেল না। কিন্তু যখনই বর্তমান সরকার যখন এটাকে 8 টাকা প্রতি লিটারে বাড়িয়ে দিলেন আর কি, তার 2 দিন পরে থেকে দেখা গেল যে বাজারের মধ্যে প্রচুর এই সয়াবিন তেল পাওয়া গেছে। এই যে কারসাজিটা আর কি, এবং এটা যেমন ভোজ্য তেল খোলা বাজারে বিক্রি করা, ড্রামে বিক্রি করা, এটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে 2022 সালের 31শে ডিসেম্বর। আজ পর্যন্ত কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা যায় নাই এবং ইমপ্লিমেন্ট করতে পারে নাই। আমরা এই নিয়ে কিন্তু কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা র্যালি করছি, মানববন্ধন করছি, আমরা স্মারকলিপি পর্যন্ত দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিসি অফিসে, কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেল যে সেটা বাজারে তেমন কোনো এটার ইফেক্ট আসে না। আমি যদি প্রশ্নটাকে আরেকটু সহজ করে দিয়ে বলি যে 2024 সালের শেষে বাংলাদেশে একটা বিশাল পরিবর্তনের ভেতর দিয়ে গেছে রাজনৈতিকভাবে, যদি বলি বাজারে বিশেষত ভোক্তার জায়গা থেকে কি বড় রকমের কোনো ইতিবাচক বা নেতিবাচক দুদিকেই হতে পারে কোনো পরিবর্তন এসেছে? না, পরিবর্তন বলতে আমরা যেটা বুঝেছি, নেতিবাচক পরিবর্তন তো কিছুটা আসছে, কারণ ভোক্তারা যেটা মনে করছিল আর কি যে 5ই আগস্টের পরে তারা যেসব কথাবার্তা বলছে যাতে পণ্যের দাম কমে যাবে, ওটা মানুষের মধ্যে এইরকম একটা ইমপ্রেশন মানুষের মধ্যে কাজ করছে, কিন্তু আলটিমেটলি বাজারে গিয়ে দেখা গেল যে পণ্যের দাম আরও বৃদ্ধি পাইছে, যেটা মানুষ বারবার এই কথাটা বলে আসছে যে পণ্যের দাম তো আমরা মনে করছিলাম যে বিগত সরকার, পতিত সরকার, স্বৈরাচার সরকার তারা বিদে হয়েছে, পণ্যের দাম আমরা কমে, কিন্তু মানুষ বাজারে গিয়ে পণ্যটা কিনতে পারেনি। এখনকার কথা যদি আপনি বলেন আর কি, আমরা যদি এটাকে 2025 সালে বলি আর কি, কারণ 24-এর সাথে 25-এর তুলনায় এখন কিছু কিছু কৃষি পণ্যের দাম কমছে, সেটা ঠিক আছে, কিন্তু দাম কমছে, কিন্তু আমি যে সাধারণ আমি রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা এবং প্রান্তিক পর্যায়ে যে মানুষ, এই মানুষটা কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু তার পণ্যের দামটা আসে নাই।
এখনও সেটা এই অবস্থা। দুই একটা পণ্যের দাম কমছে, যেমন ইয়ের কথা বলেন, এই যে ফুলকপি এটা সহজে পাওয়া যেত, মূলা সহজে পাওয়া, সকল সবজি আর পেঁয়াজের দামটা কমেছে, পেঁয়াজের দামটা কমছে, আলুর দামও কিছুটা কমে আসছে, কিন্তু এটা তো আমার ক্রয় ক্ষমতার মধ্যে আসে না এখন পর্যন্ত। যার জন্য আমরা কিন্তু খুব সারাটা বছর আমাদের যেরকমভাবে কষ্টে গেছে, এখনও কিন্তু আমাদের এই কষ্টের সীমা কিন্তু আমাদের লাঘব হয় নাই। তা আমরা মনে করি বর্তমান সরকারকে সহযোগিতা করা দরকার, সরকার চেষ্টাও করতেছে, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে, সকল ব্যবসায়ীর কথা বলবো না, ভালো ব্যবসায়ী তো অবশ্যই আছে, বাজারে যখন তারা সোয়াবিন তেল উঠে নিয়ে গেল, তারা এমনও করছে মানে কেইন কেটে ড্রামে বসে, ড্রামে বইরা ড্রামের দাম বাড়ছে, সেখানে তারা ওইটা ওইভাবে বিক্রি করছে আর কি। তো এই যে ব্যবসায়ীদের মধ্যে যে এই কারসাজিটা, এইটাকে সরকার শক্ত হাতে আমার ধরার দরকার। মানে এই কথাগুলো তো ধরুন ক্যাবের পক্ষ থেকে অনেক বছর ধরে আপনারা বলে আসতেছি, আমরা বলে আসছি বলে, তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতেও আসলে সেই সিন্ডিকেট বলি বা সেই অদৃশ্য শক্তি বলি, সেগুলোর কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। যেমন আমরা বাজারে গেলে দেখছি, যেমন আলুর দাম, আমি যেমন রংপুরে ছিলাম, রংপুরে দেখা গেল রংপুরের যে ভোক্তা অধিদপ্তরের যে ডিডি ছিলেন একজন মহিলা, সে আবার একজন এসপি সাহেবের ওয়াইফ, কিন্তু সাহসী মহিলা, সেই মহিলা একটা কোল্ড স্টোরেজে গেছে হানা দিছে, হানা দেখে প্রচুর আলু রয়ে গেছে, তারা বিক্রি করতেছে না। কারণ হলো যে 1 কেজি বিক্রি করলে যদি সে 5 কেজির দাম পায়, তাহলে সে 5 কেজি বেচা তার দরকারটা কি? সে ওইখানে হানা দিল, গিয়ে কিছু আলু ওইখান থেকে সে উদ্ধার করলো, করে না রংপুরের বাজারের মধ্যে এসে একটা জায়গার মধ্যে ঠিক করলো, এবং ওইখানে দেখা গেলো যে সে 45 টাকা, যখন 70 টাকা 80 টাকা আলু হয়েছে, তখন সে 45 টাকা কেজিতে আলু বিক্রি করলো। ঠিক ওই সময় আমরা ভোক্তার ডিজি আমাদের সাথে ছিলেন, আমাদের ক্যাবের প্রেসিডেন্ট ছিলেন, আমি ছিলাম, গেলাম আমরা নীলফামারীতে 3টা কোল্ড স্টোরেজে আমরা হানা দিলাম। দেখা গেলো যে আলু আছে, অথচ তারা বিক্রি করতেছে না সেটা কি। পরে দেখা গেল ওই ডিসি সাহেবের ওই ভোক্তা অধিদপ্তরের যে ডিসি, উনি অর্ডার দিলেন যে কালকে থেকে ওনার হুকুম ছাড়া কোনো আলু বের হবে না, একটা নির্দিষ্ট সময় ওই সময় আলু বের হবে, এবং আলু 40 টাকা কেজি তোমাদের বিক্রি করতে হবে। দেখা গেল যে 40, হিসাব করে দেখা গেছে যে 1 কেজি আলুর মধ্যে তারা 39 টাকা থেকে 45 টাকা পর্যন্ত লাভ করতেছে, 1 কেজি আলু। সুতরাং সে কেন আপনার প্রচুর আলু ছাড়বে? কিন্তু এখন যখন পেঁয়াজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দাম কমে এসছে, এই আলোচনাটাও তো এখন খুব করে হচ্ছে যে উৎপাদন খরচ তুলতে পারবে কিনা, বা কৃষক আসলে তার উৎপাদন মূল্য পাবে কিনা। পাচ্ছে না। যেমন আমরা গত পরশুদিন আমি দেখলাম আর কি, যে রসুন নিয়ে পাবনার তারা মিছিল করছে ব্যানার দিয়া, যে আমরা আমাদের উৎপাদন খরচ আমরা পাচ্ছি না। আসলে যদি পণ্যের দাম কমাইতে হয় আর কি, তাহলে আসলে আমরা গোড়াতে যেতে হবে। প্রান্তিক পর্যায়ে কৃষক, তাকে আমরা বালাইনাশক আপনাকে সস্তায় দিতে হবে, ভর্তুকিতে দিতে হবে, সার তাকে দিতে হবে, পানি তাকে সেই ভর্তুকি মূল্যে দিতে হবে। সরকার দরকার হলে সরকার ওইখানে যদি ইনভেস্টমেন্টটা করে আর কি, কৃষক পর্যায়ে করে, তাইলে পণ্যের দাম আপনি কারণ বাজারও ঠিক পাবেন। আমরা যেমন একদিন আমি কিছু ক্যাবের প্রায় 100 জনের মতো লোকজন নিয়ে আমরা কামারপাড়া একটা পাইকারি বাজারে গেলাম। ওইখানে গিয়ে দেখা গেল যে ওইখানে চাঁদাবাজি চলতেছে, আমরা চাঁদাবাজকে ধরলাম। তারপর পণ্যের থেকে দেখা গেলো যে পণ্য ইচ্ছে মতো যার এখানে মনে করেন 120 টাকা পেঁয়াজ বিক্রি করছে, আবার ওইখানে দেখা যায় 150 টাকা বিক্রি করতেছে। তো এটা ধরার পরে আমরা 3 জনকে ওখানে ধরলাম, ধইরা তাদেরকে ওই তুরাগ থানা যে আছে, তুরাগ থানার পুলিশকে ডাকা হইলো, ডাকে তাদেরকে হ্যান্ড ওভার করলাম। পরের দিন যেটা দেখা গেল আর কি, যে প্রতি কেজিতে ওই এলাকার মধ্যে উত্তরা যে অংশ আছে, ওই অংশের মধ্যে দেখা যাচ্ছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমে গেছে। এবং আমরা জিজ্ঞেস করলাম যে তোমরা এইটা এদেরকে আজকে কমলো করবো, আজকে তো স্যার আমাদের কোনো চাঁদাবাজি নেই। ওই আমাদের যে 3 জনকে আমরা থানায় দিয়েছিলাম, এটা একমাত্র ক্যাবই অ্যাকশনে গেছে, ভোক্তা অধিদপ্তর তারা জানে, তারা 10,000 টাকা 20,000 জরিমানা করে এটা আবার ভোক্তা থেকে তারা আদায় করে। পরে রাত্রেবেলা গিয়া প্রায় 50-60 জন ব্যবসায়ী আমাদেরকে ধরলো যে আপনারা আমাদেরকে ছাড়ার ব্যবস্থা করেন। তো এখানে তোমরা একটা কন্ডিশন দাও যে তোমরা পণ্যের দাম কমাই, চাঁদাবাজি করবে না, এবং পণ্যের দাম তোমরা প্রাইস লিস্ট দিবে। এখন প্রাইস লিস্ট দিলেও তারা ইচ্ছা মতো তারা দাম করতে পারে না, এবং ওইখান থেকে রিলিজ করে দেওয়া পাওয়া গেলো। তাই বোঝা গেল যে যদি আপনি অ্যাকশানে যান, এই সরকার কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের সহযোগিতা করতে আমরা ইচ্ছুক, করিও আমরা, কিন্তু সরকার এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক যারা ভালো ব্যবসায়ী, তার মানে বাজার ব্যবস্থাপনায় সরকারকে কঠোর হতে দেখা যায়নি, এবং এটা যাওয়া উচিত বলে আমরা মনে করি। সরকার কিন্তু বাজার ব্যবস্থার উপরে এখন পর্যন্ত কোনো অ্যাকশনে গেছে না। তারা ওই আগের যেরকম ছিল ওইরকম নমিনাল, একমাত্র বাজারে যদি যান আপনি ভোক্তা অধিদপ্তর ছাড়া আর কাউকে আপনি বাজারে পাবেন না। আপনাদের বিশেষ করে যে পণ্যগুলো আপনারা তৈরি করেন, বিপণন করেন, সেই বাজারের পরিস্থিতিটা কেমন হয়েছে, সেটি কি আগের রূপে ফেরত এসেছে কিনা, এবং ক্রেতা বা ভোক্তাদের আসলে চাহিদার জায়গায় বা আপনাদের প্রোডাকশনের জায়গায় কোনো পরিবর্তন এসেছে কিনা? আমি আমার সমালোচকের একটা কথা দিয়ে শুরু করতে চাই যে 5ই আগস্টের পরে মানুষের যে আবেগ, মানুষের যে উচ্ছ্বাস, প্রথমেই সবাই ভেবেছিল যে দ্রব্যমূল্যের দাম কমে যাবে, বাট সিচুয়েশন বা আমরা যা দেখেছি সেটার সাথে আসলে মানুষের স্বপ্নের মিল ঘটেনি।
কারণ কেন ঘটেনি, আপনি 5ই আগস্টের পর ধরে নিলাম যে বাড়িওয়ালা ছিল সে বাড়িওয়ালাই রয়ে গেছে, যে ভাড়াটিয়া ছিল সে ভাড়াটিয়াই রয়ে গেছে, তার বাড়িওয়ালা কিন্তু ভাড়াটিয়া হয়নি, ভাড়াটিয়া কিন্তু বাড়িওয়ালা। তেমনি বিজনেস পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি, যারা এই দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণ করতো বা যে হাউসগুলো বা যারা এই বিজনেসগুলোর সাথে ইনভলভ ছিল, তারা তো কেউ পরিবর্তন হয়ে যায়নি। কিন্তু আমরা কি দেখলাম গত মাসে, যেটা আমার সহ-আলোচক বললেন যে আপনার দোকান থেকে তেল হাওয়া হয়ে গেছে। আমাদের সেই জায়গা থেকে অ্যাজ এ কনজিউমার বা কাস্টমার আমাদের চাওয়া ছিল যে এই কাজটা করার সাহসই তারা পাওয়ার কথা ছিল না, কারণ এটা 5ই আগস্টের যে মটো, যে থিম নিয়ে বাংলাদেশের মানুষ যে পরিবর্তনটা সেই পরিবর্তনে এই সাহসটা কেউ পাওয়ার কথা ছিল না। বাট উনি যেটা বললেন আমি এটা সহমত, যে কোথাও যেন একটা মানে আপনার ধীরে চলা নীতি আছে, বা হয়তো বা 111-এর এক্সপেরিয়েন্স থেকে ব্যবসায়ীদের সাথে হয়তো বা কোনো কনফারেন্সেশনে যেতে চাচ্ছে না, বা এরকম কিছু হতে পারে, আই এম নট শিওর। বাট এই জায়গাটায় আমাদের একটা চাওয়া ছিল অ্যাজ এ কনজিউমার পয়েন্ট অফ ভিউতে, যে এই ধরনের সিন্ডিকেট করা বা এই ধরনের বাজার থেকে কোনো একটা পণ্য হাওয়া করে দেওয়ার সাহস এই সময়ে পাওয়ার কথা না। এটাই ছিল এই 5ই আগস্ট পরবর্তী আমি বলবো কনজিউমারের জনপ্রত্যাশা। বাট সেটার সাথে আমি বলবো যে কিছুটা গ্যাপ তো আছেই। আর যেটা হয়েছে যে অনেকেই আপনার বিজনেসের পয়েন্ট অফ ভিউতে আমরা বলবো যে আমরা ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, বাংলাদেশের মোস্ট অফ দি বড় বড় কংগ্লোমারেটের সাথে ব্যাংকিং একটা রিলেশনশিপ অবশ্যই আছে, এবং ব্যাংকের সাপোর্ট ছাড়া কোনো আপনার এলসি ওপেন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমাদের এই সাপোর্টটা লাগে। কিন্তু আমরা দেখেছি যে ব্যাংক সেক্টরে একটা বড় বিপর্যয়ের আমরা আগে শুনেছি, বাট এখন দেখেছি, যেটা 5ই আগস্টের আগে আমরা শুনতাম সেটা আমরা দেখলাম 5ই আগস্টের পরে আমরা দেখেছি। ফলে এলসি খোলা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনার গেছে, যদিও ডলার ক্রাইসিসটা কিছুটা কম ছিল, বাট এলসি ওপেন করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তারপরে আপনি এলসি ওপেন করতে পারলেও সেই পণ্যটা কবে আসবে, ইন্টারন্যাশনালি আপনার কিছু পরিবর্তন এসছে, এবং আপনি জানেন যে সবসময় আমরা যে কথাটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতেও বলা হয় যে আমরা কিন্তু নেইবার কখনো চেঞ্জ করতে পারবো না। আপনি দেখেছেন যে আপনার এই জায়গা থেকেও আমরা কিন্তু একটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল একটা ওয়ারের মতোই ওয়ান কাইন্ড অফ আমরা কিন্তু চলে, সেটাও কিন্তু আমাদের দ্রব্যমূল্যের মধ্যে একটা প্রভাব কিন্তু ফেলেছে। ফলে ওই জায়গা থেকে আমি বলবো যে বিজনেস এখনো পর্যন্ত আমি যদি বলি 2025-এর প্রথমেও আমরা সেভাবে কোনো ভালো কোনো কিছু দেখছি না, এবং সেটা কিন্তু আপনার টোটাল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট করছে। যেটা হচ্ছে যে উনি যেটা বললেন, কামারপাড়ার একটা বাজার দিয়ে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে আপনি বিচার করতে পারবেন না। সেখানে আপনি এককভাবে শুধুমাত্র চাঁদাবাজি কমিয়ে তো আপনি করতে পারেন। যেটা বললেন যে আপনার রুট লেভেল থেকে আপনার এখানে আসলে পলিসিগত অনেকগুলো ইস্যুতে কিন্তু আপনার আসতে হবে। 1 কেজি চিনিতে আসলে কত ভ্যাট থাকা উচিত এটা কিন্তু আসলে নির্ধারণ করা দরকার। 1 লিটার তেলে আপনার কিভাবে আপনি কত প্রাইস পড়বে, কারা কারা তেল ইম্পোর্ট করবে, কি করছে না, ডিটেলসটা নিয়ে আসলে একটা অ্যানালাইসিস হওয়া দরকার। এবং সেটা এই গভর্নমেন্ট থেকে কিন্তু মানুষের প্রত্যাশা যে এখানে তো পলিটিক্যাল কোনো বায়াসনেস নেই বা এখানে কোনো রকম অবৈধ কিছু লেনদেন নেই, তাহলে কেন এই জায়গাগুলোতে কাজ। ফলে 2025-এর এই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ তো থাকছেই যে কিভাবে আপনার দ্রব্যমূল্য দামগুলো কমাবে, এবং সাথে সাথে ব্যাংকিং সেক্টরকে যদি আমরা ভালো জায়গায় নিতে না পারি, আপনার কিন্তু কোনোভাবেই আমরা এই যে এখন 16% মিনিমাম ইন্টারেস্ট রেট দিয়ে আমাকে বিজনেস করতে হচ্ছে, সেটা কিন্তু 9% ছিল 2024-এ। আমরা যদি 5 আগস্টের আগে বা পরে বলি, এখন ওপেন করে দেওয়ার পর সেটা 16% এসছে, সেটা হয়তো আরও বাড়তে পারে, আই এম নট শিওর। ফলে ওই জায়গাটায় গিয়ে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাব, কারণ সেই পণ্যটা আমি যে পণ্যগুলো নিয়ে কাজ করি, স্পেশালি আমি যদি ডেয়ারি সেক্টরের কথা বলি, আমার 97% কস্ট যায় হচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। তো সেই জায়গায় আমার র মেটেরিয়াল প্রাইস যদি বেশি হয়, আমাকে ভোক্তার কাছে কিন্তু আমি যেহেতু কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে, আমার তখন কিন্তু প্রাইস অটোমেটিক্যালি বাড়বে। তাহলে তখন তো আপনি আমার দিকে ফিঙ্গার আউট করবেন যে আমি দামটা বেশি নিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমার দেখেন আপনার ব্যাংকিং সেক্টর থেকে আমি 16% ইন্টারেস্টে নিতে হচ্ছে লোন, তাও লোন যদি আমি ঠিক সময় পাই, তা আপনার ডলার প্রাইস যদি এখন আবার সেই প্রবৃদ্ধির মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি কনজিউমারকে আমদানি নির্ভর যেহেতু ইকোনমি, সেখানে কিন্তু একটা প্রভাব পড়বে। ফলে আমি বলবো যে অন্তত 2025-এর প্রথম দিকে আমি মনে করি যে ইকোনমিতে খুব একটা ভালো সুসংবাদ আমরা দিতে পারবো না। একটা সম্পূরক প্রশ্ন যেটি হচ্ছে, যেহেতু আপনি প্রসঙ্গটি এনেছেন, আমাদের এই আমরা যদি বলি 24-এর শেষ দিকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে আমদানি নির্ভর বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ অনেকগুলো পণ্যের ক্ষেত্রে ভিন্ন উৎস খোঁজার চেষ্টা করছে। ভারতের সাথে আমাদের যে বাণিজ্য ছিল, সেই জায়গা থেকে নানা রাজনৈতিক কারণে আমরা জানি যে সেখানে টানাপোড়েন দেখা দিয়েছিল, এখনও চলমান রয়েছে। তো সেই জায়গায় কিন্তু বিকল্প খোঁজা হচ্ছে। একইভাবে অনেক নতুন নতুন বিনিয়োগকারীকেও আমরা দেখতে পাচ্ছি, এবং কোম্পানির ক্ষেত্র বড় বড় হাউসের কথা আপনি বলছেন, কোম্পানি আমরা দেখেছি বিগত সরকারের সময়টাতে প্রকাশ্যে কোনো কোম্পানি হয়তো একেবারেই
ব্যবসার বাইরে গিয়ে লেজুর ভিত্তিক রাজনৈতিক প্রণোদনা নিয়েছে তারই একটু প্রভাব কিন্তু বাজারেও আসবে বা সামনের দিনগুলোতে। সেই জায়গায় কি মনে করেন যে 4টা 5টা 6টা কোম্পানির কাছে এই নির্ধারিত পণ্যের যে বলা হয়ে থাকে যে সব কিছু জিম্মি হয়ে আছে, সেখানে আরেকটু উন্মুক্ত হবে, আরেকটু প্রতিযোগিতা বাড়বে, এরকম কোনো কিছু কি ঘটার সম্ভাবনা আছে 2025 বা সামনের দিনগুলোতে? আমরা তো অ্যাজ এ কনজিউমার যদি আমি কথা বলি, এটা তো আসলে জনপ্রত্যাশা যে আপনি 5-6টা কোম্পানির কাছে কেন বাংলাদেশের টোটাল ভোগ্য পণ্যগুলো যে ইম্পোর্টেড যে আইটেমগুলো সেগুলো কেন জিম্মি থাকবে, জিম্মি না বলবো তারা শুধু কেন ব্যবসা করবে, অন্যরা কেন পারছে না, সেই জায়গাগুলো থেকে আসলে পলিসি লেভেলের কথা বলতে আমি যেটা প্রথমে বলছিলাম যে আপনি চাইলেই তো বাড়িওয়ালা চেঞ্জ করতে পারবেন, নেইবার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলেই কিন্তু এরকম একটা বিজনেস প্ল্যান আপনি তৈরি করতে পারবেন। এর পিছনেও কিন্তু অনেক সংগ্রাম আছে, তাদের অনেক রকম লার্নিং আছে। বা আমরা যদি খাতুনগঞ্জ বেস বিজনেস দেখি বা অন্যান্য, এগুলো তো একদিনে গড়ে ওঠেনি, ফলে একদিনেই কিন্তু আপনার এটা আপনি নতুন করে কোচিং সেন্টার দিয়ে বিজনেসম্যান তৈরি করতে পারবেন না, বাট আপনাকে প্রসেসের মধ্যে দিয়ে থাকতে হবে। আপনাকে এমনভাবে প্রসেসটা করতে হবে, এই 6 জনের জায়গায় আপনাকে 16 জন তৈরি করতে হবে, এই 16 জন থেকে আপনাকে 32 জন বিজনেস, তাহলে আপনার একটা কম্পিটিশন মার্কেট তৈরি হবে। এবং গভর্নমেন্ট এখানে সরাসরি ইন্টারফেয়ার করতে হবে যে একটা প্রোডাক্টের প্রাইস নিত্যপণ্যের ক্ষেত্রে কত হবে, এটা গভর্নমেন্ট তাদের সাথে বসে ইম্পোর্ট, এগুলো তো সব ওপেন, এখন ডিজিটাল যুগ, যে আপনি ইন্টারন্যাশনাল প্রাইসটা দেখতে পাচ্ছেন, কত প্রাইস বাংলাদেশের ল্যান্ডিং এফওবি সহ কত প্রাইস পড়ছে, সেই কস্টটা হিসাব করে যদি সরকার কিছু কিছু পণ্য একদম ফিক্সড রেট করে এবং সেটা মানতে বাধ্য করতে হবে। এবং আমরা তো চাই যে অন্যান্য যারা এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করছে তারা মানতে বাধ্য হবে, কেননা যে আমরা মনে করছি যে এই গভর্নমেন্ট তো আপনার কোনো ওই যে আপনি যেটা বলছেন যে আগের মানে শাসন আমলে যে ধরনের আপনার লেজুর ভিত্তি মানে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এখন যেহেতু আমরা নেই বলে এটাই তো জনপ্রত্যাশা যে আমরা বিশ্বাস করতে চাই যে এই ধরনের একটা ল তৈরি হবে যে আপনার কনজিউমার ল এর মতোই, যে এই লটা কেউ ভাঙা যাবে না এবং আইনের শাসন সবার জন্য হবে। সেটা আমি গ্রুপের দিকে দেখবো না, সেটা আমি ব্যক্তির দিকে দেখবো না, যেই লটা ভাঙবে তার জন্যই আমরা। এটাই কিন্তু আমি বলবো 2024-এর 5 আগস্টের পর কনজিউমারের চাওয়া বা মানুষের যে চাওয়া, সেটা হচ্ছে এই ধরনের একটা জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, সেই পরিবর্তন আগের অংশে আপনি বলছিলেন যে যারা ব্যবসায়ী বা যেখানে বড় রকমের কোনো পরিবর্তন আসলে ঘটেনি সেই অর্থে, কিন্তু যারা ভোক্তা রয়েছেন, গ্রাহক রয়েছেন, যেটি জনাব সাইদুল আজহার বলছিলেন, তাদের ভেতরে কি 5ই আগস্টের পরে প্রত্যাশার জায়গায় বা বাজারে যখন বাজার করতে যাচ্ছে সেখানে কি ভিন্নতা এসেছে, নাকি তারাও আগের মতো করে মনে করে যে না এটা আর পরিবর্তন হবে না? এটা আমরা যেটা বলছেন, আমি সমালোচক যেটা বললেন আর কি, আমি ভোক্তা হিসেবে মনে করি যে আপনার ডলার কত বাড়ছে বা কত কমবে বা আপনার পণ্যের দাম কী হবে এটা আমি বুঝি না। আমি বুঝি যে আমার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটা আসছে কিনা, সেটি আমার দাবি। একটা ভোক্তা হিসেবে আমি দাবি করব যে আমার যে ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম আসলেই আমি মনে করি যে আমি বেনিফিটেড। কিন্তু এটা তো হচ্ছে না। উনি যেটা বললেন যে 6-7টা গ্রুপের কাছে কিন্তু আমাদের দেশের যে খাদ্যপণ্য যেটা আর কি ভোগ্যপণ্য যেটা বলি, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে তাদের উপর নির্ভরশীল করে। তারা যদি বলে যে আজকে সয়াবিন তেলের দাম এই হবে, তারা কিন্তু এটাই করতে পারে। কালকে যদি মনে করে বাজারে কোনো সয়াবিন থাকবে না, দে ক্যান ডু ইট। সুতরাং আমাদের দাবি যেটা ভোক্তা হিসেবে আর কি, আমরা কিন্তু এই জায়গাটা চাই না। আমরা 5ই আগস্টের পরে আমরা যেটা মনে করি যে পণ্য আমার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এখানে সরকার যদি নির্দিষ্ট কিছু পণ্যের উপরে যদি সরকার যদি মনে করে, তাহলে সরকার এগুলির থেকে আমরা আমাদের সাপোর্ট থাকবে কি, প্রয়োজনে সরকার এগুলি থেকে টোটালি আমরা যদি যে আমরা যেটা আমরা ব্যাট তারপর ট্যাক্স এগুলি যেগুলি আরোপ করে আর কি, এই যেসব নিত্যপণ্য ভোগ্যগুলো আছে যেগুলি আর কি, যে রমজান মাস সামনে আসতেছে, কিছু কিছু পণ্যের উপর থেকে 1 মাসের জন্য হলে এটা সরকার ইচ্ছা করলে এটা প্রত্যাহার করতে পারে, জানা দিতে হবে না। তাইলে কিন্তু পণ্যের দামটা একটা জায়গার মধ্যে আসবে। এবং এটা সরকারের মধ্যেও উনি বলতে চেষ্টা করছেন, আমি বলবো আর কি, সরকারের মধ্যেও কিন্তু ওই যে উনি যেটা বলছে বাড়িওয়ালা ভাড়াইতে হয় না, ভাড়াইতেও বাড়িওয়ালা নেই, ব্যবসায়ীদের মধ্যে কিন্তু তারা হঠাৎ করে যে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে তা না। আমরা যেটা মনে করি যে যেখানে 6 জনের কাছে আছে এটা 36 জনের কাছে যাক, তাইলে পণ্য কম্পিটিশনে আসবে। এই জন্য কিন্তু আমাদের আন্দোলনে কিন্তু ছিল যে কম্পিটিশন কমিশন করা হোক। কম্পিটিশন কমিশন করেছে কিন্তু অ্যাক্টিভ না, কাজ করে না। কম্পিটিশন কমিশন আমাদেরকে মিটিংয়ে ডাকে, আমরা যাই, আমরা চাটা খাই, এটা তারা দেয়, যেটা যেই কাজ আছে সেটাই হচ্ছে। এইখানে সরকারকে যারা সহযোগিতা করার দরকার তারা কিন্তু সহযোগিতা সেভাবে করতেছে না বলে আমরা ভোক্তা হিসেবে মনে করি। তো সরকার এই যে 2025 সাল খুব বেশি ভালো যাবে বলে কারণ নাই, কারণ এই কারণে যে সামনে নির্বাচন, এই নিয়ে একটা টানাপোড়েন আছে। তারপরে আমরা পণ্য আমরা লাইব্রেরি থেকে আনার সাথে আমরা বাইরের থেকে আনলে পরে দূরবর্তী জায়গায় যাচ্ছি অন্য জায়গায় যাচ্ছি, সেখান থেকে পণ্য আনতে গেলে আমাদের কস্ট বেড়ে যাবে, এইটাও আমাদের মাথায় থাকতে হবে। তো সব কিছু মিলে গিয়া আমরা যেটা বলি আর কি, যদি সরকার যদি ওই ব্যবস্থার উপরে থাকে আর কি, উনি যেটা বলছেন আমি ওনার সাথে একমত যে যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আমরা কংগ্রেচুলেট করি। কারণ যারা
সাধু যারা ভালো ব্যবসা করতেছে তাদেরকে আমরা মনে করি তাদেরকে প্রণোদনা দেওয়া হোক, এবং এই যে 6 জনের কাছে না থাকে এটা 36 জনের কাছে যাওক, তাইলে কিন্তু পণ্যের দাম কম্পিটিশন আসবে। এবং খাতুনগঞ্জ থেকে শুরু করে একবার টেকনাম থেকে তেঁতুলিয়া আর আপনার থেকে ওই সুন্দরবন থেকে আপনার পর্যন্ত আপনার দাম কিন্তু পণ্যের দাম কমে আসবে। শুধু আপনার উত্তরার একটা দোকান কিংবা কারণ বাজার বা খাতুনগঞ্জের উপরে নির্ভরশীল হবে না, তখনই আসবে যখন সরকার সেইভাবে ব্যবস্থা নেবে এবং কমপক্ষে 2-1 যারা এরকম অসাধু যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যদি সরকার যদি ড্রাস্টিক অ্যাকশন নেয় আর কি। আমরা সেদিন দুর্নীতি প্রতিরোধ কমিশন যেটা করা হয়েছে আর কি, যেটা আমাদের রূপ সাহেব সভাপতি, তো উনি বলছে যে আমাদের এখানে তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করতে হবে। উনি বলছে চাবুক মারার ধরতে হবে, যারা এই অসাধু ব্যবসায়ী যারা হবে তাদেরকে চাবুক মারা হোক, যেটা আইয়ুব খানের সময় 1958 এরকম করা হয়েছিল, দৌড়া মারা হয়েছে। প্রতিদিন বুলেটিন থাকা উচিত, কোভিডে যেরকম বুলেটিন আসতো তেমনি গভর্নমেন্ট থেকে বুলেটিন থাকা উচিত যে রেট এরকম সরকারের যারা কাজ করতেছে তারা কিন্তু দাম রেট করে দেয়, আমি যেটা আগে বলছি আর কি, তারা ঠিক করে দেয়, কিন্তু বাজারকে দেখে না যে ভোক্তা সেই দামে। কিন্তু কেউ তো বিশেষ করে যারা মুক্তবাজার অর্থনীতির পক্ষে কথা বলেন তারা বলেন যে এই পদ্ধতিটাই আসলে ঠিক না, যে সরকার কিছু ঠিক করে দেওয়ার, বরং যোগান এবং চাহিদার ভিত্তিতে বাজারই নির্ধারণ করবে মূল্য কেমন হওয়া উচিত। সেটা ঠিক আছে তারা যেটা বলে, কিন্তু তারা তো সেটা নিজেরাই থাকে না, কারণ তারা নিজেরাই তো পণ্যটাকে কবজা করে ফেলে। যখনই তারা ইচ্ছা করে যে সয়াবিন তেলের বেলা হয়, পেঁয়াজের বেলা হয়, কখনো আলুর বেলা হয়, কখনো আমরা ডাবের বেলাও দেখছি একই অবস্থা। যখন ডেঙ্গু বেশি করে দেখা তখন দেখা যায় 300 টাকা পর্যন্ত একটা ডাব। ঠিক আছে যদি সবকিছু আইডিয়াল কন্ডিশন থাকে আর কি। এটা কিন্তু সেটা নাই ওখানে। এইটাই সরকার এখানে আমরা মনে করি এই সরকাররা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তারা আসে, তাদের যেহেতু এই ধরনের কোনো অ্যাম্বিশন নাই, সুতরাং তাদের কোনো কর্মীও নেই। তারা কর্মী হইলেও সরকারের কর্মকর্তা, এবং ভোক্তা হিসেবে যারা আছে তাদের যদি তারা সেটা, যেটা বিগত সরকার বলে আমরা বারবার বলছি যে আমরা ভোক্তা বান্ধব, সরকার কিন্তু ভোক্তা বান্ধব না হয়েছে ব্যবসায়ী বান্ধব হয়েছে, যার জন্য পরিণতিটা এইরকম হয়েছে। তা আমরা আশা করি যে আমরা হোপ ফর দি বেস্ট, তাই না? আরেকটা বিষয় যেটি বিগত সরকারের সময়ও ছিল, এখনও চলমান রয়েছে, যে বাজারে বিশেষ করে টিসিবির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পণ্য দেয়া, যেটি বাজারকে একটু সহনীয় করে। আপনি কি মনে করেন 2025 সালে এই কার্যক্রমটি বাড়ানো, কমানো বা যেভাবে আছে সেরকমই থাকে? না, এটা বাড়ানো আমরা মনে করি ক্যাবের পক্ষ থেকে কি ভোক্তার স্বার্থে এটা বাড়ানো দরকার আছে। কারণ তখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, তারা তাদের নিজস্ব একই পরিবারের 2-3টা কার্ডও পাওয়া গেছে, আবার যে পাওয়ার কথা সে কার্ড পায় নাই, এটা গ্রাম লেভেল পর্যন্ত। সুতরাং ট্রাক সেল যেটা করা হয়েছে 1 কোটি মানুষকে দেওয়ার কথা, এর মধ্যে দেখা গেছে 45 লক্ষ কার্ডই দেখা গেছে বুয়া, যে পাওয়ার কথা না সে পাইছে, আবার যে পাওয়ার কথা সে পায় নাই। এইটাকে সরকারকে আমরা বলছি যে আরও 50 লাখ কার্ড বার, এবং এটা প্রয়োজন বোধে আর্মি দিয়ে হইলো এই কার্ডটা যাচাই বাছাই করে মানুষের মধ্যে দিলে পরে পণ্যের দাম কিছুটা হইলে বাজারে প্রভাব কিন্তু কিছুটা কম পড়বে গিয়া। এটা বাজারে আপনার ওই যে হুমড়ি খেয়ে পড়াটা, আবার আমরা আরেকটা জিনিসও বলি যে প্যানিক বাইং যেটা আর কি, এইটার জন্য রমজান মাসে না হয় আর কি। প্যানিক বাইংটা কিন্তু আবার বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেয়, কারণ কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, তারা ওই সময়টার জন্য অপেক্ষা করে। প্যানিক বাইংয়ের কারণে দেখা যায় যার 5 কেজির দরকার সে দেখা যায় 20 কেজি কিনে ফেলতেছে। আবার কিছু আছে ভুয়া মিথ্যা সংবাদ দেয় যে এই লবণ মনে পাওয়া যাবে না, এই বলে পেঁয়াজ আর বাজারে উঠবে না, এরকম করেও কিন্তু প্যানিক বাইং সৃষ্টি করে কিন্তু বাজারে ক্রাইসিস সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তা আমরা মনে করি যে ভোক্তার স্বার্থে সরকার যদি এইভাবে কিছু ব্যবস্থা নেয় আর কি, এটা 36 যেটা ওনার সাথে আমি সম্পূর্ণ একমত, এটা কম্পিটিশন বাড়াইতে হবে। কম্পিটিশন যখনই বাড়বে তখন যোগানও আমরা ঠিকমতো আসবে, আমরা সাপ্লাই চেনে আর তখন ডিস্টার্ব করবো না। কারণ আপনি ডিস্টার্ব করলে আমি তো পণ্য বাজারে পাঠাইতেছি, তাহলে দেখা যাবে এখানে আপনার সাপ্লাই চেনে কোনো ডিস্টার্ব হবে না, পণ্যের যোগানও ঠিক থাকবে, মূল্যও ঠিক থাকবে। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, যেটি আপনি বলছিলেন যে বাজার পরিস্থিতি এবং সব কিছুকে ঘিরে, এবং কিছুটা আপনি আক্ষেপের সুরেই যেটি বলেছেন যে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে বাজারের ক্ষেত্রে আসলে খুব কঠোরতা দেখাতে যায়, মানে বরঞ্চ এটিকে সহযোগিতা বা ফ্যাসিলিটেট করার দিকে যাচ্ছেন। আপনি কি মনে করেন যে আরেকটু কঠোর হওয়া প্রয়োজন রয়েছে কিনা, এবং যদি মনে করেন তাহলে আসলে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, যে যাতে করে ভোক্তারা আরেকটু স্বস্তিতে, বিশেষত সামনে রমজানকে মাথায় রেখে যদি কোন কোন বিষয়গুলো এখন থেকে এই সরকারের ভাবা উচিত, যাতে করে সুনির্দিষ্ট কোনো পণ্যে হঠাৎ করে গিয়ে যেন বাজারে ক্রাইসিসও তৈরি না হয় এবং পণ্য মূল্যও যেন হুট করে লাফ দিয়ে বেড়ে না যায়। আমরা মনে করি যে ভোগ্যপণ্য বলতে আমরা যেগুলি বুঝি আর কি, রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে আর কি, সেই সব পণ্য
রমজান মাসের জন্য, রমজান মাসে বাড়ালে কমাইলে তো আর হবে না, আগের থেকে এটা সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই সব পণ্য থেকে কমপক্ষে রমজান মাসে যে পণ্যগুলি মানুষ ব্যবহার করবে এগুলি থেকে এই ব্যয় ট্যাক্স সরকারের যেসব আছে আর কি, এগুলি সরকার 1 মাসের জন্য হইলেও এটা থেকে প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ সরকারের অনেকগুলি হাত আছে, ওইখান থেকে তারা এটা করতে পারে। কনজিউমার অনেক প্রোডাক্ট আছে কনজিউমারের মধ্যে, যেটা পানি দাম বাড়ালে এটা সরকার একটা সাপোর্ট দিতে পারে। যদি মনে করে যে সরকার এইসব পণ্য যারা আনবে ব্যবসা করে তাদেরকে সরকার সহজে যদি তাদেরকে ট্যাক্স ব্যাংক যদি তাদেরকে সহজভাবে ব্যাংক থেকে তাদেরকে ডলার সাপ্লাই দেওয়া হয়, এলসি খোলার যদি সহজপত্র তারা তৈরি করে দেয় এবং সরকার যদি সেখানে সাপোর্ট দেয় ব্যবসায়ীদেরকে এবং ওই ব্যবসায়ীদেরকে নজরদারির মধ্যে রাখলে পরে অবশ্যই পণ্যের দামটা কমে আসবে এবং এটা আগের থেকেই সরকারকে নিয়ে আসতে হবে। আমরা দেখি কি যখন রমজান শুরু হয়ে যায় তখন দেখা গেল যে পণ্যের জন্য বিদেশে একটা টিম পাঠায় দেয় বিগত সরকার আমরা দেখি, যেটা কোনো কাজেই আসে না, শুধু সরকারের কিছু অর্থের কোনো অপচয় হয় আর কি। তো এইটা যদি সরকার ব্যবস্থা নেয় আর কি, এবং এই সরকার আমরা আগেও বলছি এই কথাটা যে সরকারের যেহেতু রাজনৈতিক কোনো অভিলাষ নাই, সুতরাং ভোক্তার স্বার্থে যদি তারা কাজ করে আর কি, তাইলে সরকার এটা করতে পারে। এবং আমরাও সরকারের কাছে আমাদের ক্যাবের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে সরকার যেন এই যে 1 কোটি মানুষকে দিচ্ছে তারা পণ্য, এতে 4 কোটি মানুষ পণ্যটা পাচ্ছে, যদি গড়ে একটা ফ্যামিলিতে 4 জন করে ধরি আমরা, এটা আরও 50 লাখ বাড়ানোর প্রয়োজন আছে, তাইলে এইটা করবে। আর যদি সরকার পার্মানেন্ট যদি কোনো রেশনিং ব্যবস্থা করতে পারে তাহলে গ্রামের মানুষ কিন্তু আমাদের ট্রাক সেলের যে পণ্য এটা কিন্তু গ্রামে যাচ্ছে না, গ্রামের মানুষ কিন্তু পাচ্ছে না, এটা পাচ্ছে আমরা শহর ভিত্তিক, শহরের কিছু কিছু জায়গার মধ্যে দেওয়া হইতেছে এবং সেখানে মানুষ সেখানেও দেখেন আমরা এখন কিন্তু তারাও সব পাচ্ছে না সব পণ্য। আমরা বিরাট লাইন থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা পরে তার যখন পণ্য তার যখন পালা আসে সে যখন নিবে তখন দেখা যায় পণ্য শেষ হয়ে গেছে, আর পণ্য নেই, তার 3 ঘন্টা সময় নষ্ট হলে পণ্য সে পেল না। এইগুলি সরকারের নজরে আসা দরকার আছে সরকারের কাছে। সরকারের অনেকগুলি এজেন্সি কাজ করতেছে, সেই এজেন্সিগুলো যদি সরকারকে এই জিনিসটা বুঝায় আর কি। আমরা বলি এখানে এই বলাটাই শুধু শেষ না, লিখিতভাবে এবং এই ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার যায়, এজেন্সিগুলি বাজারে যায়। খালি ভোক্তা অধিদপ্তর থেকে গেলে হবে না, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় আছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, প্রত্যেকেরই কিন্তু লোক আছে। ওই যেই লোকগুলি আছে এই লোকগুলিকে যদি তারা বাজারে মনিটরিং করার জন্য দেয় আর কি, তাহলে ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারবে না। এবং আমরা যেটা বলো যে কোনো প্যানিক বাইং যেন না হয় আর কি, এটা ভোক্তা বা গ্রাহকের জন্য বলছেন। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে একটু আপনার মতামতটি নিতে চাই, যেটি আমাদের 2024-এর মিশ্র অভিজ্ঞতা আমরা বলবো। চরম ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, আমি জানি না, আপনাদের মতামত জানতে চাইবো। সেটি হচ্ছে আমাদের কিছু ব্যাংকিং সেক্টরের ভেতরে ইসলামী ব্যাংকিং যেগুলো রয়েছে, বিশেষত আরও সুনির্দিষ্ট করে যদি বলি এসালম গ্রুপের অধীনে যে ব্যাংকগুলো ছিল, সেখানে গ্রাহকরা কিন্তু দারুণ ভোগান্তির ভেতর দিয়ে গেছেন এবং এখনও চলমান রয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনি জানেন 22,500 কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে অর্থ ছাপিয়ে। কিছুটা হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বোর্ডগুলো নতুন করে সাজিয়েছে। সেই জায়গায় কি আমরা 2025 সালে ইতিবাচক কিছু দেখতে পাবো কিনা? অবশ্যই সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে সরকার একটা সাপোর্ট দিয়েছে, এখানে 22,000 কোটি টাকা ছাপাইছে ঠিক আছে, কিন্তু ব্যাংকগুলিকে একটা সাপোর্ট দিয়েছে। এখনও কিন্তু ইসলামিক ব্যাংকগুলি আর কি, আর এখানে একটা দখলবাজিও কিন্তু হয়েছে। তারা এক সময় এসে দখল করছে, আবার তারা আরেক দ্বারা কিন্তু ওই আরেক দল কিন্তু এখানে দখলবাজি করছে। সুতরাং এই দখলবাজিটাও ছাড়তে হবে। ব্যাংকগুলিতে যেই নিয়মে চলার দরকার সেই নিয়মে ব্যাংকগুলিকে চালানো উচিত। এবং সরকারের এখানে আপনি আশ্চর্য যাবেন যে ব্যাংকের গভর্নর পর্যন্ত পালিয়ে যায়, তাহলে কী ধরনের দুর্নীতিটা করে আর কি তারা। তো এইগুলি যেহেতু এখন নাই, এবং এখন যারা ব্যাংকের দায়িত্বে যিনি আছেন আর কি, উনি একজন সজ্জন মানুষ, ভালো মানুষ, এবং ব্যাংক সম্পর্কে দুজনই, আমাদের অর্থমন্ত্রীও যেমন ভালো মানুষ, অর্থ উপদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দুজনই ভালো মানুষ, এবং দুজনই ব্যাংক সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে আর কি। তো তারা যদি যারা যে ব্যবস্থাগুলি নিচ্ছে আর কি, এইগুলিকে শুধু তো তারা তো সবটা কাজ করে না, তারা যদি সেগুলিকে আমরা মানে পালন করে, লালন করে এবং যদি ওন করে আর কি, যা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে আমরা এটাকে রক্ষা করতে চাই, তাইলে কিন্তু আমরা ভোক্তারা সম্ভব, তাদের সেই দক্ষতা তাদের রয়েছে। এখন কতটুকু পারে জনাব সাইদুল আজহার সরওয়ার, এটা নিয়ে ব্যাংকিং সেক্টর নিয়ে যদি কিছু বলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে মূল্যস্ফীতি। আমরা যদি দেখলাম যে 2024 সালে বরাবরই এটা 10-এর উপরে ছিল, 11 ছিল, এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে এটা 14% পর্যন্ত মূল্যস্ফীতি গেছে, এবং এটা রাতারাতি পরিবর্তনও হবে না। সেই জায়গায় আসলে মূল্যস্ফীতির কারণে তার উপরে বাড়তি যখন এরকম অর্থ ছাপিয়ে সহযোগিতা দেওয়া হয়, সেটি তো এটিকে আরও বাড়িয়ে দেয়। তো এই সব কিছু মিলে আসলে শেষ নাগাদ গিয়ে 25-এ এটিকে লাগাম টেনে ধরা সম্ভব হবে কিনা, দুটো নিয়ে আপনার মন্তব্য। প্রথমেই আমি আলোচনার মধ্যে বলেছিলাম যে ইকোনমি তো শুধুমাত্র খাতুনগঞ্জ বা কারণ বাজার ভিত্তিক না। আগে তো আমরা
যেটা আমরা যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে যে ডেটাগুলো দেখতাম, আমি জানি না কেউ বিশ্বাস করতো কিনা, বাট এখন আমরা বিশ্বাস করতে চাই যে ডেটাটা তারা দিচ্ছেন তার বাস্তব ভিত্তিক। যেমন মোর দেন 14% আপনি মুদ্রাস্ফীতি, কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতি 14% বলছে, বাট আমি যদি মার্কেটে যাই আপনি কিন্তু এটার বিপরীত চিত্র আপনি পাবেন। ওভারঅল যদি আমি মোর দেন 14%, যেটা আপনার ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশে 2025 সালে 10.1% আপনার মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, যেটাই বলে মূল্যস্ফীতি থাকবে। তো এই জায়গা থেকে আমি বলি যে আপনার 3টা সেক্টরে আসলে ইকোনমিতে আপনার শর্ট টার্ম কিছু কাজ করতে হবে, কিছু মিড টার্ম কাজ করতে হবে, লং টার্ম কাজ করতে হবে। শর্ট টার্মে যদি বলি যে আমাদেরকে যারা আমরা বিজনেসের সাথে ইনভলভড আছি, আসলে সবাইকে নিয়ে গভর্নমেন্টকে বসতে হবে, এবং গভর্নমেন্ট, যেটা আমার সহ আলোচনা বলছেন, যে ভালো ভালো লোকজনই কিন্তু এখন বিজনেসের সাথে ইনভলভড আছেন, এবং একজন বড় ব্যবসায়ী কিন্তু এখন বাণিজ্য উপদেষ্টা। ফলে আমরা তাদের উপর বিশ্বাস রাখতে চাই। শর্ট টার্ম পলিসির ক্ষেত্রে আমাদের যেহেতু সামনে রমজান, বাংলাদেশের মধ্যে কিন্তু সাইকোলজিক্যালি মানুষ প্রোডাক্ট পারচেস করে অনেক ক্ষেত্রে, ফলে ওই জায়গাটায় কিন্তু আমাদের যেটা কাজ করতে হবে বা কাজ করা উচিত, যে স্পেসিফিক কিছু পণ্যের উপর, যেটা আমার সহায়ক বলছিলেন, যে আমাদের একটা কিন্তু ল তৈরি করা উচিত যে লয়েরকে সবাইকে মানতে হবে, যে এটা এছাড়া আপনি শর্ট টার্মে কোনোভাবেই কিন্তু আপনি ইকোনমিকে ঘুরে দাঁড়াতে পারবেন না। এবং ব্যাংকিং সেক্টরকে যে সাপোর্টটা দিচ্ছে, এটা তো আসলে মানে আমি বলবো যে ভেন্টিলেশনের মতো বাঁচিয়ে রাখা। যে 11টা ব্যাংকের কথা আমরা শুনেছিলাম, গ্রিন, ইয়েলো, বিভিন্ন কালারে কিন্তু আমরা 2024 সালে এটাকে রঞ্জিত করতে দেখেছি, রিপোর্ট দিয়েছিল। বাট এখন এসে দেখছি যে সেই রিপোর্টের সাথে অনেকটাই আপনার মিল আছে। তখন অনেকে অস্বীকার করেছিল, আবার অনেকে বলেছিল যে পদ্মার মধ্যে আমি ঝাঁপ দিয়েছি, বাট ওই ব্যাংক দেখা যাচ্ছে যে এখন আপনার 5,000 টাকাও দিতে পারছে না। আমরা যে টিসিবির লাইনের সাথে সাথে আমরা ব্যাংক সেক্টরেও কিন্তু দেখেছি, সকালবেলা 10টায় ব্যাংক খুলবে, 8টা বাজেই অনেক ব্যাংকের সামনে বিশাল লম্বা লাইন। কেন? আগের দিন বলে দিচ্ছে আমি এতজনকে আমি টাকা দেবো, 5,000 টাকা করে দেবো। এই যে ইকোনমিক অবস্থা, এটাকে তো আসলে আপনি শর্ট টার্মে ঠিক করতে পারবেন না। ফলে শর্ট টার্মে নিত্যপণ্যের দাম কমার জন্য আপনার যেরকম পলিসি তৈরি করতে হবে, মিড টার্মে তৈরি করার জন্য ভাবেই আপনাকে কিন্তু পলিসি, এবং লং টার্মের জন্য আপনাকে কিন্তু প্রচুর কাজ করে যেতে হবে। এবং আমি বলবো 2025 সালকে ভিত্তি সাল হিসেবে এই গভর্নমেন্ট, যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমি বলবো যে লং টার্মে কাজ করার জন্য এই গভর্নমেন্টের সবচেয়ে বড় সুযোগ। তারা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, আমার রোড, আমার ডিজিটালাইজেশন, এবং আমি বলবো যে অর্থনীতির সাথে এডুকেশনও একটা জড়িত। আমরা অফ স্ক্রিনে বলছিলাম, আইটি সেক্টর যদি ডেভেলপ করে, এবং সাথে সাথে আপনার যে রেমিটেন্সের প্রতি গুরুত্ব দেয়, এবং গার্মেন্টস সেক্টরকে আরও ডাইভার্সিফাইড করেন। অনলি নট দি টেলারিংয়ের মতো শুধুমাত্র আমি প্রোডাক্ট তৈরি করে দিব আর সেলাই করে দেবে তা না, আমার যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো যদি আমরা তৈরি করতে পারি, এবং সেভাবে যদি পলিসি মেকিং করে লং টার্মের জন্য, এবং আমার পিপলকে যদি জনশক্তিতে রূপান্তর করে, আইটি সেক্টরে যদি আমার ইংলিশ কমিউনিকেশন, আদার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনে যদি আমরা স্ট্রং আসতে পারি, অটোমেটিক্যালি কিন্তু এটা ইকোনমির উপর বড় একটা গ্রোথ আপনার অবশ্যই আনবে, যেটা আমি লং টার্মে বলছি। ফলে 2025কে আমি সম্ভাবনার বছর হিসেবে দেখছি, যে এই সরকার যদি এই পদক্ষেপগুলো নেয়, এবং মানে অনেকগুলো যদি কিন্তু রয়েছে, যেগুলো আমরা প্রত্যাশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, আমি সমালোচনা যে ওনাদের অনেক রকম আপনার রিলেশন থাকে, যে ওরা অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না বলে আমরা দেখেছি, অতীতে অনেক রকম স্বার্থ জড়িত আছে, বা তাদের কর্মী বান্ধব, আপনার বিজনেস আমরা যেটা বলি ব্যবসায়ী বান্ধব নয়, কর্মী বান্ধব। ফলে এই গভর্নমেন্টে তো সেই মানে আমি বলবো যে সেই প্রতিবন্ধকতাটা নেই। ফলে এই গভর্নমেন্ট যদি শর্ট টার্মের সাথে সাথে মিডল এবং লং টার্ম পলিসিগুলো নিয়ে কাজ করে, শুধু বাংলাদেশের ইকোনমি না, ওভারঅল বাংলাদেশই কিন্তু, যেটা আমরা বলছি যে 2039 সালের মধ্যে একটা স্ট্রং ইকোনমিতে দাঁড়াবে, 25তম ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে, সেটা হয়তো আরও অনেক দ্রুত হবে, বা অনেক আরও স্ট্রং রিয়েল ইকোনমি তৈরি হবে। আমরা আগে যে সিঙ্গাপুর, মালয়েশিয়ার গল্প শুনেছি, আসলে ওই গল্পটা না হয় হয়তো বা বাস্তবতায় আমরা যেতে পারবো, যদি আমরা 2025কে ভিত্তি বছর হিসেবে শর্ট, মিডল এবং লং টার্ম পলিসি নিয়ে, বিজনেস নিয়ে চিন্তা করি, এবং টোটাল বাংলাদেশের ইকোনমি নিয়ে চিন্তা করি। আমি বিশ্বাস করি আপনি আশাবাদী, আমরাও আশা রাখতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, 2025 নতুন বছর, নতুন প্রত্যাশা। বাজারকে ঘিরে যে প্রত্যাশা, আমরা সবাই জানি যে অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারে নানা রকম সুযোগ যেমন রয়েছে প্রতিবন্ধকতা, রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা নীতি নির্ধারণী পর্যায়ে সেরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং সুদূর প্রসারী চিন্তা করতে পারি, এবং বাজারে যারা অ্যাক্টররা রয়েছেন তাদেরকে যদি যথাযথভাবে সহযোগিতা এবং নজরদারি এই দুটোর ভেতরে আনতে পারি, নিশ্চয়ই ভোক্তা বান্ধব এবং ব্যবসা বান্ধব একটা অর্থনীতি হবে 2025 সালে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভায়া হোটেলস প্রেজেন্টস বিজ ট্রেন্ডস। যারা ছিলেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ।